প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি বিশেষ করে এই আন্দোলনের বাঁশের কেল্লা। একটা টি শার্ট পরা মেয়ে, তার জিন্স পরনে, আর একটা মেয়ে পুরো বোরকা পরা, দুজনের হাতেই লাঠি, তারা হল থেকে বের হয়ে আসছে হাতে হাত ধরাধরি করে। এই ছবিটা বলে গত 15 বছরে আমাদের যেই বিভাজন করা হয়েছে এগুলো সব ইনজেক্টেড, এগুলো এখানে স্পন্টেনিয়াস না। পৃথিবীর সব থেকে বেশি সাম্প্রদায়িক নির্যাতন হয় ভারতে। আপনি ভাবেন সেখানে বাবরি মসজিদ ভাঙার পরে, শুধু এই গল্পটাই আমরা জানি, গত সপ্তাহ পর্যন্ত ভারতে কতগুলো মসজিদ অফিসিয়ালি ভাঙা হয়েছে। ইভেন বিবিসিতে আপনি ঢুকে দেখেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বুঝতেই পেরেছেন, আমাদের এই আয়োজনের নাম হচ্ছে লাল জুলাইয়ের গল্প। আমরা সেই জুলাইয়ের গল্পটাই শুনতে চাই। আর আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইনকিলাব মঞ্চের সভাপতি, এই আন্দোলন সংগ্রামের অন্যতম নেতৃত্বের জায়গা থেকে যিনি তারুণ্যকে এগিয়ে নিয়ে গেছেন, আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদি, আমাদের হাদি ভাই। হাদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো, খুব ভালো। এই অর্থে যে অন্তত আমরা যেই কাজ করতে চেয়েছিলাম দীর্ঘদিন ধরে, সেইটা করতে পারার ন্যূনতম যে স্বাধীনতা, তার মধ্যে হচ্ছে এই যে আজকে আপনার সাথে কথা বলতে পারা এখানে বসে, মানে স্বাধীনতার চেয়ে বড় তো কোনো আনন্দ নাই। তো আমাদের ঘুম নাই, অথবা আমাদের জীবনে, যাপিত জীবনে আমাদের ভীষণ কষ্ট আছে, কিন্তু এরপরও অনেক ভীষণ আনন্দ আছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। মানে ওই যে কবির কথায় যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, আমরাও স্বাধীনতাহীনতা বাঁচতে চাই না। এখন কোন অবস্থায় আছি, কি আছি, সেই আলাপে আমরা একটু পরে যাই। আমরা আসলে একটু ফ্ল্যাশব্যাকেই যেতে চাই, কারণ এই গল্পটা আমাদের মধ্যে সবসময় থাকুক। গল্পগুলো শুধুই যেন গল্প না হয়, এই গল্প যেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যেটা হচ্ছে আমাদের লাল জুলাইয়ের গল্প। আপনার সম্পৃক্ততা নিয়ে আপনি অনেক জায়গায় বিভিন্ন সময় ইন্টারভিউ দিয়েছেন। আজকে একটু অন্যভাবে জানতে চাই যে ঠিক কোন দিন, কোন মুহূর্তে, কিভাবে নিজের মধ্যে একটা চিন্তা আসলো যে আমাকে এই আন্দোলনের সঙ্গে সরাসরি থাকতে হবে, যাই হোক না কেন। ঠিক কোন মোমেন্টে আপনি আসলে ভাবনা থেকে আপনার এক্সিকিউশনটা শুরু করলেন? এটা হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে, প্রথমত আমি অনেক জায়গায় বলেছি, আজকে আপনাদেরকে বলি যে একটা ভীষণ অভিমানের জায়গা থেকে এই আন্দোলন যখন পর্যন্ত কোটা পর্যন্ত ছিল আমি আসি নাই। এর কারণ এর আগের কোটা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলনে তো ছিলামই, কিন্তু এবার বন্ধুরা ফোন করা সত্ত্বেও আসি নাই, কারণ আমার ভীষণভাবে মনে হচ্ছিল এটা খুবই একটা সেলফিশ মুভমেন্ট, যে মানুষ, ন্যূনতম মানবিক মর্যাদা মানুষের নাই রাষ্ট্রে। আপনি ভাবেন যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যদি 3 ভাগের 1 ভাগ ছাত্রছাত্রীও 2018 নির্বাচনের দিনে বা তার আগের দিনে দাঁড়াতো শাহবাগেও, অথবা 24-এর নির্বাচনটা যেদিন হয়েছে, তাহলে কি আপনার মনে হয় একদম যেভাবে আজকে করা যাচ্ছে এভাবে করা যেত না? যেত না। বরং আমাদের বন্ধু বান্ধব আমরা কাউকে পাই নাই, বিকজ কোনো একটা মানববন্ধনে দাঁড়ানো তো দূরের কথা। আমার এমন আছে, আজকে বলি যে যেহেতু আমি অনেক আগে থেকেই ধরেন ফেসবুকে তো লেখালেখি করতাম, সাধ্যমতো সকল আন্দোলন সংগ্রামে যেতাম। তো 2023-এ আমার একটা কবিতার বই বের হয়েছিল বইমেলায়, লাভায় লাল শাক পুবের আকাশ। এর মধ্যে অলমোস্ট প্রত্যেকটা কবিতা, ইভেন প্রেমের কবিতাও ফ্যাসিবাদ বিরোধিতা ছিল, গুম ছিল, খুন ছিল। তো এটার পরে আমার এমন কিছু বিশ্ববিদ্যালয়ের বন্ধু যারা এখন অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, তারা আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করেছে। আনফ্রেন্ড করে আবার ইনবক্স করেছে যে আমার সাথে ফ্রেন্ড থাকাটাও তাদের জন্য ঝামেলার, এটা তাদের জন্য রিস্কি হতে পারে। তো এখন দেখি এরা অনেকেই বারবার খোঁজ নিতে চায়, আমি বুঝি না। তো এই যে আমি নিজে, ধরেন একটা হচ্ছে আমি করতে না পারা, কিন্তু আমার মধ্যে একটা যন্ত্রণা থাকা যে আমি এই সঠিক কাজটা করতে পারছি না, আমি এই জুলুমের অংশীদার হচ্ছি, সুতরাং আমার এই যে পীড়া দিচ্ছে আমাকে। ভয়াবহ ব্যাপারটা কি জানেন? আপনি একটা ভীষণ অপরাধও যদি করে ফেলেন মানুষ হিসেবে, একটু পরে যদি আপনার মধ্যে সেই যন্ত্রণাটা তাগাদা দিতে শুরু করে, তাহলেও ন্যূনতম যে আমরা মানুষ, এটা আমাদেরকে সিগন্যাল দেয়। কিন্তু যতক্ষণে আমি এই পীড়াটাও আমাকে আর দেয় না, আমি যত গুম করি, খুন করি, হত্যা করি, অথবা মাজলুমের বিপক্ষে দাঁড়াই, তখন আর না ন্যূনতম ওই জায়গাটাই থাকে না মানুষের। তো আমার যেটা হলো যে এই কারণে আমি এই আন্দোলনে আসি না। আমি মনে করেছি আমার বন্ধুদের শুধুই এখন তার পেটে পড়েছে লাথিটা, কারণ কোটা, এই জন্য সে এখন দেয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং এখন সে সেন্ট্রাল লাইব্রেরিতে না যেয়ে সে এখন আন্দোলন করবে। কিন্তু যখনই আপনি খেয়াল করেছেন আন্দোলনটা আসলে গণচরিত্র কখন হয়েছে, গণচরিত্রটা হয়েছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে হামলা হলো। বহিরাগত ছাত্রলীগ টোকাইরা ঢুকে
যখন আমাদের আন্দোলনকারী বোনদেরকে আহত করলো, এবং তন্নি নামের একটা মেয়ে, আপনি দেখেছেন এই ছবিটা আমাদেরকে ভীষণভাবে তখন আন্দোলিত করেছে, যে একটা মেয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে, তার মুখ থেকে রক্ত ঝরছে, এবং সামহাও এই মেয়েটা আমাদেরই এক ভাইয়েরও কাজিন। তো এরপর তো এটা আমাদেরকে তুমুলভাবে আন্দোলিত করেছে। আর এর পরের পরম্পরায় যখন রাজাকার বলা হলো, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের বোনেরা রাতে গেট ভেঙে চলে আসলো। তো এইটার পরে তো এই আন্দোলনের আসলে গণচরিত্র দাঁড়িয়ে গেছে, যেটা এখন শুধু জালিম আর মাজলুমের প্রশ্ন। এটা শুধুই এখন আর কোটা আন্দোলনে নাই। হ্যাঁ, সেদিন থেকেই শতভাগ ডেডিকেটেডলি এই আন্দোলনে আমি এবং আমার বন্ধুরা, বিশেষ করে যারা অভিমানে আমরা শুধু কোটার কারণে আসি নাই, তারা শতভাগ এটার সাথে আমরা ইনভলভ হয়ে গেছি। তো আপনি আপনার জায়গা থেকে আপনার ইনকিলাব মঞ্চ নিয়ে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে একদম মানে পুরোপুরি অবস্থান। আমি গতকালও আপনার একটা বক্তব্য আমি শুনছিলাম, কোথাও বলছিলেন যে আপনি বিএনপিকে বা তাদের দলটাকেও ভারতীয় আধিপত্যবাদের হাতে যেতে দিবেন না বা তাদেরকে হতে দিবেন না, ইভেন আপনি জামাতকেও হতে দিবেন না। ইনকিলাব মঞ্চ নিয়ে যদি একটু কথা বলি, যে ইনকিলাব মঞ্চের সঙ্গে সম্পৃক্ততা অথবা এই ইনকিলাব মঞ্চ গঠন অথবা এই নামটাকেই ধারণ করবার কারণটা কি? আচ্ছা, এইটা হলো বিশেষ করে আমাদের যে সদস্য সচিব জাবের, এই আন্দোলনে শুরু থেকে আমি একসাথে থেকেই আন্দোলন করেছি আমরা, এবং বিভিন্ন আমরা কালচারাল, বিশেষ করে ধরেন এই ফ্যাসিবাদ পতনের যে ঠিক আগের ঈদটা আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিকভাবে আর কিছুই আমরা করতে পারছি না, তখন ভীষণভাবে আমরা চিন্তা করলাম যে কালচারালি অন্তত কিছু কাজ করতে পারা। তো আমরা ঢাকায় সর্বপ্রথম চাঁদ রাতে ঈদের মিছিল, এটা আমরা এবার তো দেখেছি অনেক মানুষ, কিন্তু গত বছরও আমরা ঢাকায় করেছিলাম, এবং আমাদের আয়োজনে আমরা ঢাকায় রামপুরে করেছি, তারপরে মিরপুরে হয়েছে, আরও বেশ কিছু জায়গায়। তো তখন থেকে আমরা এই কালচারাল কাজগুলো করবার চেষ্টা করছিলাম, যে ন্যূনতম যে বাংলাদেশি সংস্কৃতি, এটাকে যদি বাঁচিয়ে রাখা যায়। তো ইনকিলাব মঞ্চের যেটা হয়েছে, যে আমরা আন্দোলন করে যেদিন হাসিনার পতন হলো, তো আমার মনে আছে আমি জাবের আমরা রাতে 12টার পরে মনে আছে বাসায় গোসল করে তারপরে আমাদের মনে হলো যে একটা কাজ তো হয়ে গেছে, যে মন্দিরগুলো তো অরক্ষিত হয়ে গেছে, এবং শুধু ফ্যাসিবাদের আইকনটা তো পালিয়ে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু তার পুরো এস্টাবলিশমেন্ট রয়ে গেছে টিল নাও। আপনি জানেন সচিবালয় যেমন ইচ্ছে তেমন রয়ে গেছে, পুলিশের মধ্যে সব রয়ে গেছে। তো তখন মনে হলো যে এখন ইন্ডিয়া বাংলাদেশে অথবা আমাদের শত্রুপক্ষ, দেখেন বাংলাদেশে গত 15 বছরের মানুষের সব থেকে বড় অর্জনটা কি জানেন? আমার মনে হয় যে আমাদের মানুষ তো ভীষণ অ্যাপলিটিক্যাল, তারা রাজনৈতিক কথা বলতে চায় না, এটা তাদেরকে ইনজেক্ট করা হয়েছে ফ্যাসিবাদী আমলে, যে কোনো ভালো, এবং এটাই হলো বড় অর্জন, যে আমাদের ছেলেরা এখানে রাজনৈতিক আলাপ নিষেধ কেটে দিয়ে বলছে এখানে রাজনৈতিক আলাপ চলবে। এবং আমি অবাক হই যে হাজার হাজার কোটি টাকা করে প্রজেক্ট নেওয়া হয়েছে একটা অ্যাপলিটিক্যাল জেনারেশন করবার জন্য, অথচ সেই জেনারেশনটাই সব থেকে পলিটিক্যাল কাজটা করে ফেলেছে। তো আমার বরং ধরেন আমরা যখন ওই রাতে আমরা মনে হলো যে আজীবন দেখবেন বাংলাদেশে ভারত দুটো কার্ড খেলে, একটা হলো আমাদের হিল ট্রাক্স পার্বত্য চট্টগ্রাম এটা নিয়ে, আর একটা মাইনরিটি কার্ড। আমাদের বরং বলবার কথা ছিল, ভারত আমাদের যখন মাইনরিটি নিয়ে প্রশ্ন করে, এর মানে মাইনরিটি নিয়ে ন্যূনতম সমস্যা আমাদের নাই তা বলছি না, কিন্তু আপনাকে আমি একদম বলছি যে পৃথিবীতে ধরেন আপনার সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধারণাকে বাদ দিয়ে 90% মানুষ একটা ধর্মের বা একটা কমিউনিটির, আর বাকি 10% মানুষের সাথে তারা এত ভালো আন্তরিকতার সাথে বসবাস করে, এটা দুনিয়ায় আপনি নজির খুব কম পাবেন। ধরেন আমি আপনাকে বলি, ইভেন ইউএসএ পর্যন্ত, কানাডা পর্যন্ত, পুরো ওয়েস্টে যেখানে সারাক্ষণ তারা মাইনরিটি রাইট নিয়ে কথা বলে, ঈদের দিন পর্যন্ত সেখানে অফিস হয়। আমার বন্ধুরা এবারও ঈদের দিন ফোন দিয়েছে যে ঈদের নামাজটা পড়া শুধু ছুটি পেয়েছে, তারপরে সে অফিসে গেছে। ঈদ মানে সেখানে কোনো ছুটি নাই, মানে আপনি চিন্তাই করতে পারবেন না, ঈদ মানে ছুটি নাই। তো সেখানেও তো তারা মাইনরিটি, রাইট? আমাদের রেস্টুরেন্টগুলোতে লেখা থাকে, বড় রেস্টুরেন্টগুলোতে ঢাকা শহরে নো বিফ। হ্যাঁ, তো কিন্তু আপনি কি ধরেন আপনি এখানে 90% মুসলমান যদি ভীষণ আন্তরিক না হতো, সহিষ্ণু না হতো, তারা যদি এরকম হতো, তাদেরকে যেভাবে পোট্রে করা হয়েছে, এখানে বাকি 10%-এর কি কোনো অবস্থা থাকতো? যেটা বলা হয় নাই, এখানে 90% যে মুসলমান, ইসলাম আর মুসলমান প্রশ্নটা ভিন্ন, এটা আমরা পরে আলাপ কোনোদিন পারলে করব। বরং এখানে কালচারালি এই 90% মুসলমানকে মাইনরিটি করে রাখা হয়েছে, সে সংখ্যায় 90% উইথ দ্য পাওয়ার অফ অনলি 9%। কারণ আপনি দেখেন না যে মুসলিম পরিচয়ে, আই রিপিট, মুসলমান পরিচয়ে এই শহরে, এই রাজধানীতে তার বাঁচার কোনো স্কোপ নাই। এখানে আমার যে বন্ধুরা, আমি ইন্টারভিউতে বলেছি, আমাদের পরিচয় দিতে এসেও আমরা যেমন আমাদের কিছু স্পেসিফিক কিছু শব্দ আছে, আল্লাহ, তারপরে আমাদের কিছু ধর্মীয় কিছু শব্দ আছে যেটা বলছি, সেই শব্দগুলো যেন আমরা ব্যবহার করি না। আপনি কেমন আছেন,
ঈশ্বর, তারপর এই শব্দগুলো আমরা নিয়ে আসছি। আমি আসলে ব্যাপারগুলোকে ওই লেভেলে নিচ্ছি না, কিন্তু এই যে একটা প্র্যাকটিসেরও একটা এই অভাব। ব্যাপারটা হচ্ছে কি, এটা হলো খুবই, আপনি বুঝতে পারবেন কোনটা স্পন্টেনিয়াস আর কোনটা আরোপিত। হ্যাঁ, বাংলাদেশে ধরেন আমি আপনার কাছে বলি যে আমার আব্বা তো আমার কমিউনিটিতে খুবই একজন প্রসিদ্ধ আলেম ছিলেন, কিন্তু আমাদের সামাজিক বন্ধনটা কীরকম জাস্ট চিন্তা করেন যে আমার বাসার পাশে আমি আমার প্রতিবেশী প্রচুর হিন্দু ভাই বোনের সাথে বড় হয়েছি এখন পর্যন্ত আমাদের, এবং আমার বাসা থেকে কালী মন্দির হচ্ছে সর্বোচ্চ ওয়াকিং ডিস্টেন্সে ছিল আমাদের আগের বাড়িটা থেকে, মানে আধা মিনিট। তো ফ্যাক্ট হলো আমাদের এমনই বোঝাপড়া বাংলাদেশের, এটা আমি শুধু এই জন্য বলছি যে আমার আব্বা আমার কমিউনিটিতে প্রচণ্ড একজন, যাকে আমরা বলি যে কনজারভেটিভ একজন আলেম। তো তাদের সাথে বোঝাপড়াটা কেমন, যে যখন পরীক্ষা হয় আমাদের হিন্দু পরিবারগুলোর, এই যে এসএসসি এইচএসসি পরীক্ষা থাকে না, আমাদের মাসি পিসিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতো আব্বার কাছে। আব্বা যেহেতু স্বনামধন্য এলাকার মুরব্বী, তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং কলম পড়ে নেওয়ার জন্য। আমি এখানে সায়েন্সের কথা বলছি না, এই কলম পড়া, পানি পড়া, ফু, এর মধ্যে আসলে কোনো কিছু আছে কি না এটা ভিন্ন আলাপ, কিন্তু এই যে সামাজিক মেলবন্ধন, যে আপনি একজন আলেমের কাছে, সে তো হিন্দু কমিউনিটির না, তার কাছেও এতটা কনফিডেন্স নিয়ে যেতে পারছে এবং এত আপন মনে করতে পারছে যে তার কাছ থেকে দোয়া নেওয়া যায়। তো এই প্রচণ্ড সামাজিক শৃঙ্খল এবং আমাদের এই ভালোবাসাটার পরেই তো আমাদের এখানে বাংলাদেশ। দুনিয়ায় আপনি বাংলাদেশের মতো আর কোনো একটা দেশ পাবেন না যেখানে এরকম সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, অথচ এখানে কাঠ খেলে ভারত অলওয়েজ দুটো, একটা হলো আমাদের মাইনরিটি মানে সাম্প্রদায়িকতা এইসব নিয়ে, আর হলো হিল ট্রাক্স। আমাদের বরং বারবার গত 15-20 বছরে বলবার কথা ছিল যে পৃথিবীর সব থেকে বেশি সাম্প্রদায়িক নির্যাতন হয় ভারতে। আপনি ভাবেন সেখানে বাবরি মসজিদ ভাঙার পরে, শুধু এই গল্পটাই আমরা জানি, গত সপ্তাহ পর্যন্ত ভারতে কতগুলো মসজিদ অফিসিয়ালি ভাঙা হয়েছে। ইভেন বিবিসিতে আপনি ঢুকে দেখেন যে হজরত বাল মসজিদ থেকে শুরু কতগুলো মসজিদ ভাঙা হয়েছে উদযাপন করে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। তো মুসলমান তো শুধু না, সেখানে কুকিচিন নারীদের, খ্রিস্টানদের কি অবস্থা সব বাদ দেন। এই যে 3 দিন আগের কথা, আপনার দলিত সম্প্রদায়, 2 জন দলিত সম্প্রদায়ের লোক গরু নিয়ে যাচ্ছে তার মেয়ের বিয়েতে উপহার দিবে। আপনি দেখেছেন কিনা, গোরক্ষক দল নামে তারা তাদেরকে ধরে তারপরে মুখের মধ্যে ঘাস দিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটিয়েছে এরকম করে রাস্তার সাথে, যে এটা তাদের নাকি অপরাধ। আপনি কি চিন্তাও করতে পারবেন যে বাংলাদেশের সমাজে এরকম কেউ কোনোদিন চিন্তাও করতে পারে? বরং এখানে আমরা যাদেরকে বারবার সাম্প্রদায়িক হিসেবে পোট্রে করেছি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, ধরেন আমার বাবাদের কথা বলছি, বাবরি মসজিদে যখন হামলা হয়েছে, আমার আব্বা তিনি মসজিদের ইমাম, পুরো উপজেলা ইমামদের সাথে কমিটি করে রাতের পর রাত আমার মা বলেছে যে কালী মন্দির, পুজো মন্দির পাহারা দিয়েছে। ঠিক কোন কারণে জানেন? সেখানেও তিনি সেকুলার হতে চান না, তিনি বলেছেন যে হামলা করেছে সে ভারতের, কিন্তু যদি এখানে কেউ আহত হয় সেটা তো জালেমের বিরুদ্ধে আরেকটা জুলুম হয়ে যাবে। এই জুলুমটা যেটা 5 আগস্টের পরে আপনাদের মাধ্যমে বা তারুণ্য যেভাবে আসলে মন্দির পাহারা দিয়েছে বা অন্য ধর্মের বিভিন্ন জায়গাগুলো পাহারা দিয়েছে, এটা আসলে এই কারণে নয় যে তারা এখানে আনসেফ, এটা আসলে এই কারণে যাতে করে তাদের ন্যূনতম কোনো ক্ষতির কারণ আমরা কেউ না হই। এবং দেখেন আরো অনেকে অনেক কারণে দিয়েছে, বাট আমি আমার এটুকুন বলতে দিতে নাই, আমি শুধুই মুসলিম পরিচয়ে, কারণ মুসলিম পরিচয়ে আমি এটুকুন ভ্যালিউজ অন্তত বুঝি যে মাজলুম হয়েও আমি আরেকটা জুলুম কারোর সাথে করতে পারবো না। সুতরাং আমরা ওই রাতে পাহারা দিচ্ছিলাম, আমি জাবের মন্দির পাহারা দিতে দিতে আমরা মনে করলাম যে এই বিপ্লবকে আমাদেরকে সংহত করতে হবে, যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখতে হবে। আমরা খুব আশাহত হলাম, আমরা প্ল্যান করছিলাম কি, ভাবছিলাম বিএনপি বা জামাত ইসলামী যারা এই আন্দোলনের বড় স্টেক হোল্ডার, তারা অন্তত 15-20 দিন ধরে এই শাহবাগ মিছিল মিটিং করে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে এটাকে সেলিব্রেট করবে। কারণ আমরা ছোট মানুষ হলেও বুঝতে পারছিলাম হাসিনা পালিয়ে যাবার পর তার রেখে যাওয়া যে এস্টাবলিশমেন্ট, তার সচিবালয়, তার পুলিশ, তার হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া সেই অর্থ, এখানে বারবার তারা আর একটা কু করবার চেষ্টা করবে বিভিন্নভাবে, সেটাকে থামিয়ে দিতে হবে। কিন্তু দেখলাম যে কেউ রাজপথে নাই। লাল জুলাইয়ের গল্পে কোন সময়গুলোতে আসলে মনে হয়েছে বা হয়েছিল কিনা যে আমরা হয়তোবা শেষ পর্যন্ত আমাদের যেই সফলতার দিকে এগোচ্ছি বা যেটা আমাদের চূড়ান্ত লক্ষ্য, সেই লক্ষ্যে হয়তোবা আমরা পৌঁছতে পারবো না বলে মনে হচ্ছে, বা নাও হতে পারে, হয়তোবা আমরা হেরে যেতে পারি, বা হেরে গেলে আমাদের মানে আপনাদের বিপক্ষে যা যা ঘটতে পারে সেটাও আপনারা ভাবছিলেন? ঠিক কোন সময়, ঠিক আপনার জায়গা থেকে? আমার মনে আছে বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবাইকে বের করে দেওয়া হলো, বিরাট আক্রমণ করে দেখেছেন যে হল থেকে একজনকেও থাকতে দেওয়া হলো না। যখন আন্দোলনটা স্তিমিত হয়ে গেল তখন আমরা ভীষণভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গেছে, মানে তো আসলে আন্দোলন এখন বাঁচবে কী করে, এটা লিডারশিপ
কারণ এটা তো কয়েকটা লেয়ারে লিডারশিপ কাজ করেছে, তো সামনে থেকে মানুষ কিভাবে বুঝবে। তো আল্লাহ তাআলার অসীম রহমত ছিল, এটা আজকে আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এরপরে 18ই জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমি বলি বিশেষ করে এই আন্দোলনের বাঁশের কেল্লা, সেই তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের নতুন প্রাণ দিয়েছে। এবং তো যখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানোর আগের রাতটা পর্যন্ত এভাবে স্পার্ক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়াবে আমরা তখন শতভাগ নিশ্চিত ছিলাম না। তখন ভীষণ করে আমরা কাঁদছিলাম যে মানে এখন কি হবে। আর এইটা আমরা খুব বুঝতে পারছিলাম যে দিস ইজ দ্য টাইম, এইবার যদি আমরা জাতি হিসেবে ফেল করি, সম্ভবত 1857 সালে সিপাহী বিপ্লবে ফেল করবার পরে আমাদের উপরে যে ম্যাসাকার ঘটেছে, মানে লাশ ফাঁসি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে দিনের পরে দিন, বাংলাদেশের সাথে তাই ঘটবে। তো এরপর যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাঁড়ালো, বাংলাদেশ তো বদলে গেল। সবথেকে গুরুত্বপূর্ণ ছিল আমরা ওই সময় মনে মনে খুব চাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা বের হোক, লিডারশিপটা শুধু আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হওয়া সত্ত্বেও এর কারণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সেন্ট্রাল জায়গা, আপনি এদের যে কাউরে ধরে যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন। সামাও ধরেন সে কোনোভাবে কনভিন্সড হতে চাচ্ছে না, তার জীবন আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, আপনি তাকে সামাও প্রেশার দিয়ে অথবা বড় একটা তাদেরকে স্টেক দিয়ে আপনি তাকে কি করে ফেলতে পারবেন, কিন্তু আপনি তাকে ম্যানেজ করে ফেলতে পারবেন। কিন্তু আপনার পক্ষে ঝুঁকি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে উপজেলা জেলা ইউনিয়নের ছেলেটা দাঁড়ালো, জগন্নাথ থেকে, ন্যাশনাল থেকে, প্রাইভেট থেকে দাঁড়ালো, তার সেফটি তো থাকবে না এটার মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন বের হলে এটা গণমানুষের আন্দোলন হয়ে যাবে, কারণ তখন একক কোনো লিডারশিপ থাকবে না, এবং সেটাই হয়েছে পরে। আপনার পরিবার আছে, পরিবারের একজন সদস্য বটে, মানে সব কিছুর বাইরে আপনার পরিবার, আপনার মা বাবা, তাদের সম্পর্কে যদি একটু বলেন, এবং ওই আন্দোলনের সময় আসলে এই মানুষগুলো আপনাকে কেমন সাপোর্ট করেছে, অথবা অনেক সময় তো নিশ্চয়ই ধরেও রেখেছে যে বাবা যাওয়ার দরকার নাই, কারণ আপনার সেফটিটা নিয়েও তারা ভেবেছে। মানে এখানে দুটো ব্যাপার আমি অনেক জায়গায় বলেছি যে আমি যখন আন্দোলনের নামি তখন আমি জানি যে আমার ওয়াইফ মানে কনসিভ করেছে, এবং সেটা মনে হয় 3 মাস হয়েছে তখন, এবং তার খুব কমপ্লেক্সিটি যাচ্ছিল তখন। তো এই সময় তার সাথে থাকা একান্ত আমার দরকার ছিল, কারণ আমার ফ্যামিলিতে মানে আমরা দুজনই থাকি তখন ঢাকায়। তো এই মুহূর্তে তার সাথে থাকা এটা যেরকম জরুরি, আর বাইরে থাকাটা আমার জন্য প্রচণ্ড জরুরি ছিল। যেটা হয়েছে এক সময় যে প্রায় 1 সপ্তাহ আমি বাসায় নাই, সে একা আছে বাসায়, আমার বাড়িরও কেউ জানে না, আমার শ্বশুর বাড়িরও কেউ জানে না, এবং সে আমাকে এইভাবে সাপোর্ট করেছে যে আসলে সামাও সেটা জানতো। কারণ এটা বলি যে গত 2-3 বছরে সে আমার সাথে প্রচুর আন্দোলনে গেছে, এবং একদম পর্দানশীল নারী হিসেবেই গেছে, এটা নিয়ে তার কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্স নাই। বিশেষ করে বিএনপির যে বড় সমাবেশটা হয়েছিল আপনার সেখানে পর্যন্ত, হ্যাঁ সেখানে পর্যন্ত সে গেছে, অন্তত 7 থেকে 8 কিলোমিটার হেঁটে। এরকম আমরা মানে আমাদের এই প্র্যাকটিসটা আমার বাসা আমার বোনদের সাথেও আমাদের আছে, যে আমার বোনরা ইভেন আমাদের প্রচুর, আমি দুটো ব্যাপার বলি, একটা মুসলিম পরিবার বলতে কালচারালি যা বোঝানো হয়, আমার বাসা আমার মা বোন সবাই পর্দানশীল, কিন্তু এই পর্দানশীল হওয়ার পরে তাদেরকে পলিটিক্যালি কনসাস হওয়া থেকে কোনোদিন কেউ বিরত রাখতে পারে নাই, তারা ভীষণ পলিটিক্যালি কনসাস। এর সব বাইরেও তো আমি তার ভাই। আমরা আসলে জুলাই আন্দোলনের একটা বড় অংশ দেখেছি নারীদেরকে, এবং এখানে যেটা পর্দার কথা বললেন, মানে ড্রেস আপের কথা বললেন, আমরা আসলে এই জায়গাতেও দেখেছি, বিশেষ করে ফ্যাসিজমের যে 15-16 বছর বা আরও বেশি সময় 20 বছর ধরে পার্টিকুলারলি যেই পাঠ্যক্রম ছিল, যেই প্র্যাকটিসটা ছিল, সাংস্কৃতিক যেই আগ্রাসনটা ছিল, সব কিছুতে মানে এক ধরনের কি বলে তারুণ্যকে মানে কিছু খেলনা দিয়ে মানে এক জায়গায় করে রাখা। কিন্তু এটা আল্লাহর একটা রহমত কিনা, বা আপনাদের চেষ্টা, বা আপনারা যেভাবে চেয়েছেন, আমরা দেখলাম যে এই তারুণ্যই হঠাৎ করে জেগে উঠলো, এবং এখানে আসলে মানে ওই হিজাব পরা একজন নারী এবং একই পাশাপাশি আবার ওয়েস্টার্ন পরা একটা মেয়ে একসঙ্গে আন্দোলনে নামলো, এবং একটা কথা নিয়েই বা তাদের একটা দাবি নিয়েই এই আন্দোলনে আসলো। আপনার কি মনে হয় যে এর পেছনে আসলে কি কাজ করেছিল? এই আন্দোলনের একটা আইকনিক ছবি আছে, যেটা আমি মনে করি সামনের বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে সম্ভবত প্রীতিলতা বা কোনো একটা হল থেকে আমাদের দুটো বোন নেমে এসেছে, দুজনের হাতে দুটো লাঠি। আমাদের একটা বোন পুরো একটা টি শার্ট পরা, জিন্স পরা, ওয়েস্টার্ন এরকম, ঠিক তার হাত ধরে আর এক বোন সারা পুরো শরীরে বোরকা জড়ানো। জি জি। এর মানে একটা ছবি আপনি চিন্তা করেন, এটাকে আপনি গত 15 বছরের বাংলাদেশে চিন্তা করেন, যেভাবে সবাইকে চিন্তায় প্রান্তিক করা হয়েছে। যে মেয়েটা হিজাব পরে, যে মেয়েটা বোরকা পরে, তার বন্ধু শুধুই হবে আর একজন হিজাবওয়ালি, আরেকজন এর বাহিরে আর কারোর সাথে কথা বলবে না। যে মেয়েটা টি শার্ট পরে শুধু, সে একজন হিজাবওয়ালা নারীর সাথে এত আন্তরিক হয়ে কথা বলবে,
এটা তো মানে এমনভাবে বিভাজিত করা হয়েছে, আপনি জানেন, ডিভাইড অ্যান্ড রুল। তুমি সমাজের প্রত্যেকটা সেগমেন্টকে ভাঙো ভাঙো ভাঙো, এত বিভাজন তৈরি করে দাও যাতে তোমার বিরুদ্ধে তারা একতাবদ্ধ হয়ে দাঁড়াতে না পারে, বরং তুমি তাদেরকে বারবার এই বিভাজনের কার্ড খেলো। আমি অবাক হই যে আমাদের যেই তারুণ্যের পিছনে এত বেশি ইনজেক্ট করে বিভাজন তৈরি করা হয়েছে, এই ছবিটা আমার চোখে ভাসে যে একটা টি শার্ট পরা মেয়ে, তার জিন্স পরনে, আর একটা মেয়ে পুরো বোরকা পরা, দুজনের হাতেই লাঠি, তারা হল থেকে বের হয়ে আসছে হাতে হাত ধরাধরি করে। এই ছবিটা বলে গত 15 বছরে আমাদের যেই বিভাজন করা হয়েছে এগুলো সব ইনজেক্টেড, এগুলো এখানে স্পন্টেনিয়াস না। আমরা এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, হিজাবি, নন হিজাবি, শাড়ি পরা, আবার একদম স্লিভলেস, আবার বোরকা, সবাই মিলেই আমরা একটা বাংলাদেশি জনশক্তি। এই জনশক্তিটাকে যত বেশি ভাঙা যাবে তত এখানে বেশি ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যাবে। আর এই জনশক্তিকে যদি বিভাজিত করা না যায়, তাই ন্যূনতম সেদিন তারা যেরকম জুলাই বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, এখন ধরেন সবাই অনেকে ঘরে ফিরে গিয়েছেন, আপনি লিখে রাখেন আগামীকাল পরশু যেদিনই হোক বাংলাদেশে যদি আবারও তুমুল আগ্রাসনের শিকার হয়, কারো ডাকের আশায় এই তুমুল নেতৃত্ব তরুণরা বসে থাকবে না, তারা আবার নিজেই নেতা হয়ে উঠবে, বাংলাদেশের পক্ষে দাঁড়াবে। শহীদ পরিবারগুলো নানানভাবে তাদের কথাবার্তা বলে, বিশেষ করে অনেক শহীদ পরিবারের অনেক রকমের আরতি আছে। এখন তাদের যে চাওয়া ছিল, তাদের যে স্বপ্ন ছিল, অথবা একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে পরবর্তীতে যেরকম সম্মান পাওয়ার কথা ছিল, চিকিৎসা সেবা পাওয়ার কথা ছিল, এই বিষয়গুলো নিয়ে অনেক রকমের কথা আছে। এই ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাগুলোতে ঠিকঠাক মতো সব কিছু করতে পেরেছে বলে আপনার মনে হয়? এখানে দুটো ব্যাপার, একটা হলো দেখেন সব থেকে আফসোসটা কি জানেন, এই জুলাইয়ের তো 1 বছর হতে চললো, এখন পর্যন্ত কিন্তু আমরা একটা সেন্ট্রাল ডেটাবেস করতে পারি নাই। আমাদের সমস্ত শহীদ, সমস্ত আহত যে কেউ ক্লিক করেই ঢুকতে পারবে, সমস্ত শহীদদের তালিকা দেখতে পারবে, করতে পারি না, এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা। আর এখন পর্যন্ত তো শহীদ বা আহত কারোর জন্য ওভাবে কিছু করা হয় না, এই রাষ্ট্র করতে পারে নাই। শহীদদের ব্যাপারে হয়েছে কি, আমি আপনাকে বলি, ধরেন এখন আমি আপনার সাথে শাহবাগে বসে কথা বলছি, আমরা তো ঢাকায় প্রত্যেকটা রাজনৈতিক দল সেগুলো করে যারাই প্রোগ্রাম করে ঢাকাই করে, অলমোস্ট আমাদের তো সমস্ত আন্দোলন ঢাকা কেন্দ্রিক। এবং এই যে ঢাকায় আশেপাশে যেসব শহীদ পরিবারকে রিচ করা সম্ভব, আপনি দেখবেন এই 50টা বা 100টা শহীদ পরিবারেই কিন্তু সকল প্রোগ্রামের গেস্ট, মানে সেটা বিএনপির প্রোগ্রাম হোক, জামাতের প্রোগ্রাম হোক, অরাজনৈতিক প্রোগ্রাম হোক, কারণ কি তাদেরকে রিচ করা সহজ, আসা যাওয়া সহজ, হয়তো একটু সামান্য খরচ দিয়ে আনতে পারলেই হয়। আমি আপনাকে বলি যে আপনারা জানেন গণহত্যার বিচার, জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ইনকিলাব মঞ্চ একটানা 5 মাস রাস্তায় ছিলাম, এবং সেটা আমরা যমুনার সামনে অনশন থেকে শুরু করেছিলাম, তারপরে শাহবাগে এই জাদুঘরের সামনে রমজানের মধ্যে 3 দিন একটানা আমরা এখানে অবস্থান করেছি, সেখান থেকে আমরা এই শাহবাগে শহীদী সমাবেশ করেছিলাম। সেই শহীদী সমাবেশের আগে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এবং বৃহত্তর জেলাগুলোতে আমরা সবাই জনসংযোগ করতে গিয়েছিলাম ইনকিলাব মঞ্চ থেকে। প্রত্যেকটা বিভাগে হাজার হাজার মানুষের সাথে হেঁটে হেঁটে আমরা কথা বলেছি, সবজিওয়ালা, ভ্যানওয়ালা, যারা রিক্সাওয়ালা। ধরেন এই আন্দোলনে রিক্সাওয়ালাকে নিয়ে ভিন্ন কোনো আমাদের প্ল্যান প্রজেক্ট আছে? আপনি অবাক হবেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেদিন দাঁড়িয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের ওদিকে যখন আক্রমণ হয়েছে, সমস্ত রিক্সাওয়ালারা তাদের রিক্সা চালানো বাদ দিয়ে শত শত রিক্সা নিয়ে কীরকম ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে। আমরা কিছু পোর্ট্রে করতে পারি না, ডকুমেন্টেশন করতে পারি না। এই কথা কেন বললাম? প্রত্যেকটা বিভাগীয় সদরে আমরা যখন গেছি, তো আমাদের একটা প্ল্যান ছিল যে প্রথমেই আমরা সেখানে গিয়ে 1-2 শহীদ পরিবারের কবর জিয়ারত করেছি। তারপর আফসোস হলো অনেক শহীদ পরিবার আছে বিভাগীয়, জেলায়, উপজেলায়, বিশ্বাস করেন যে তাদের পরিবারে শুধু একজন আর্নিং পারসন ছিল, হয়তো ওই ছেলেটা অথবা বাবা, এবং সেই লোকটাই শহীদ হয়েছে। এমন পরিবার আমাদেরকে বলেছে যে যার স্ত্রীকে সে জীবনে 10 টাকার কাঁচামরিচ কিন্তু বাসা থেকে বের হতে দেয় নাই, তার 3টে বাচ্চা, এর মধ্যে একটা অটিস্টিক বাচ্চা, সে শহীদ হয়ে গেছে, তার মানে কিছু নাই, এখন সে কিভাবে জীবন চলবে সে কথা বলতে পারে না, সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তো এইরকম অগণিত পরিবার, তার পরিবারের শুধু যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে শহীদ হয়ে গেছে। ইনকিলাব মঞ্চ থেকে বিশেষভাবে তাদের জন্য কিছু করবার আছে কিনা, করছেন কিনা আপনারা? আমরা এখানে একটা প্ল্যান নিয়েছি। দেখেন, প্রথমত কি, আমরা যাদের সাথে দেখা করেছি, আমাদের সাধ্যমতো কারো হাতে 10,000 টাকা, কারো হাতে 20,000 টাকা, কিন্তু আপনি ভাবেন যে 10,000 টাকা, 20,000 টাকা একটা মানুষের জন্য কি আসলে? শুধু চিকিৎসাই যদি আপনি করাতে, মানে এটা তো কোনো টাকা না, জাস্ট এটা আপনি লজ্জা পেয়ে আমরা জাস্ট চক্ষু বন্ধ করে কারো কাছে, কারণ এটা তো আমরা কারো কাছ থেকে ডোনেশন নিয়ে তারপরে করেছি, এরকম হবে না। আমাদের যেটা এখন করতে পারতে হবে, এই জুলাইয়ের মধ্যে প্রত্যেকটা শহীদ পরিবারের রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে। এর মানে হলো ওই শহীদ পরিবারের রাষ্ট্রীয় এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে তার স্ত্রী, তার বাবা মা অথবা তার বাচ্চারা সম্মানের সাথে, আমি কাউকে চাকরিতে কোটা দিতে বলছি না, সম্মানের সাথে তার পরবর্তী জীবনটা যাপন করতে পারে, এরকম রাষ্ট্রীয় ব্যবস্থা করতে হবে। এবং সেই সমস্ত আহত
যাদের চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, অথবা একটা চোখ নাই, একটা হাত নাই, তাদেরকেও এমন একটা ব্যবস্থার মধ্যে নিয়ে পুনর্বাসনের মধ্যে নিতে হবে, সে যেন তার বাকি জীবনটা সম্মানের সাথে ব্যয় করতে পারে, মানে যাপন করতে পারে। এটা আমরা আশা করছি, এবং আমরা এখন কিন্তু একটা নির্বাচনী হাওয়াতেও ঢুকে যাচ্ছি। আমি একটা মিনিট অ্যাড করে রাখি যে আপনি যেহেতু বলছিলেন যে আমরা ইনকিলাব মঞ্চ থেকে, আপনারা জানেন এই জুলাইকে বাঁচিয়ে রাখবার জন্য আমরা জুলাই অনুপ্রাণিত একটা ইনকিলাব কালচারাল সেন্টার বাংলা মোটরে কাজ শুরু করেছি। এখানে একটা আমরা উদ্যোগ নিয়েছি যে জুলাই কেন্দ্রিক যত রিসার্চ ওয়ার্ক এখন পর্যন্ত হয়েছে, সামনে হবে, আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত একটা হাব নাই, আপনি যেখানে গেলেই জুলাই কেন্দ্রিক সমস্ত পাবলিকেশন আপনি পাবেন। শুধু জুলাই কেন্দ্রিক না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের 47, 71 জুলাই সব কিছুকে নিয়ে একটা ইনকিলাব কালচারাল সেন্টার। এখানে আমরা একটা শহীদি কর্নার করছি, যেটার নামই হবে শহীদি কর্নার। আমরা এটা ওই সময় আমাদের মাথায় আইডিয়াটা এসছে, এই যে রাজশাহী, বরিশাল, খুলনা, কত অজপাড়া গায়ে আমাদের শহীদদের পরিবার, তার মা, তার বোন বা তার স্ত্রী ভালো কাঁথা সেলাই করতে পারে, কেউ হয়তো একটা হাত পাখা বানাতে পারে, কিন্তু তার আজকে সন্তানটা নাই, তার স্বামী নাই। আমরা তাদেরকে বলবো আপনারা একটা কাঁথা সেলাই করে আমাদেরকে দেন, একটা হাত পাখা বানিয়ে দেন। আমরা ওই ইনকিলাব কালচারাল সেন্টারের একটা কর্নারে এই শহীদ পরিবারের বানানো জিনিসপত্রগুলো সেল করব। এটা লেখাই থাকবে কোন পরিবার এটা বানিয়েছে, এবং এইখানে আমরা কোনো দাম ধরবো না। আপনি যাবেন, আপনার মনে হচ্ছে এই কাঁথাটা আমি 10,000 টাকায় কিনবো, ওই পুরো টাকাটা আমরা সেই শহীদ পরিবারকে সাথে সাথে পাঠাই দিব। খুবই দারুণ উদ্যোগ, এবং বৃষ্টিও বেশ হচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে গল্প করলাম। বৃষ্টির মধ্যে আপনার সাথে কথা বললাম, এই দিনটা মনে থাকবে, এই জন্য আসলেই মনে থাকবে। আমার মনে হয় যে আমার জীবনে আজকের দিনটার এই এপিসোডটা আমার কাছেও শ্রেষ্ঠ মনে হচ্ছে, যে ঠিক এরকম আবহে কখনোই আসলে কোনো ইন্টারভিউ বা টিভি শো উপস্থাপন করা হয়নি। আর যেখানে আছেন লাল জুলাইয়ের গল্পের অন্যতম একজন অগ্রনায়ক আমাদের হাদি ভাই, আমাদের শরীফ ওসমান হাদি। আমরা সামনের দিনগুলোতেই হয়তোবা আমরা নির্বাচনী হাওয়াতে চলে যাব, আমরা নির্বাচন পাবো এই দেশে, এবং একটা নতুন গভর্নমেন্ট আসবে। প্রত্যাশাটা আসলে কি? নিশ্চয়ই প্রত্যাশা নিয়েই মানুষ সামনে এগোয়। আপাতত ধরেন প্রত্যাশা হলো এটুকুন যে বিএনপি আসুক, জামাত আসুক, হোয়াট এভার ইট ইজ, যেই আসুক, তাকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে। কারো কাছে নিজের ক্ষমতাকে স্থায়ী করবার জন্য বাংলাদেশ বিক্রি করে দেওয়া যাবে না, জুলাইকে বর্গা দেওয়া যাবে না, আর এটাই আধিপত্যবাদকে মেনে নেওয়া যাবে না। ন্যূনতম ইনসাফের রাষ্ট্র। ইনসাফের রাষ্ট্র বলতে কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী বা জামাতের কর্মী থানায় গিয়ে এই পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না, যেটা আওয়ামী লীগের আমলে ছিল। শুধুই সে বাংলাদেশের নাগরিক, সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সে যে দলেরই হোক, তার উপরে জুলুম হয়েছে, সে মাজলুম, বিচার করতে হবে। শুধু সে বাংলাদেশের নাগরিক, এই প্রশ্নে তার সমস্ত অধিকার পেতে হবে। এই ইনসাফের রাষ্ট্র আমাদেরকে বানাতে পারতেই হবে, তাতে আমাদের যত কষ্ট হোক। শরীফ ওসমান হাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক লেখা আছে এই বিষয়ে। আমরা আজকের এই আয়োজনের শেষটায় আপনার কোনো একটা লেখা থেকে দু একটা লাইন শুনতে শুনতে আজকের আয়োজনটা শেষ করতে চাই। তার আগে প্রিয় দর্শক, প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন লাল জুলাইয়ের গল্পে আমাদের আজকের অতিথি ছিলেন শরীফ ওসমান হাদি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। বিশেষ কিছু শুনতে শুনতে আকাশে বৃষ্টি হচ্ছে, আমরা এটাকে রহমতের বৃষ্টি হিসেবেই নিচ্ছি, কারণ সৃষ্টিকর্তা যখন যেটা আমাদের জন্য বরাদ্দ রাখেন সেটা আসলে ওনার কাছে একটা বিশাল পরিকল্পনা থাকে। ওই যে কবি বলেছেন, খেলিছেও এই বিশ্বলে বিরাট শিশু। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য যেন সামনের দিনগুলোতে ভালো হয়। লাল জুলাইয়ের গল্পে আজকে আমরা যেটা জানলাম সেটি হচ্ছে যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে ইনকিলাব সাংস্কৃতিক একটা হাব করা হবে, এবং যেখানে এই শহীদ পরিবার বা আহত পরিবার যারা আছেন তাদের একটা কর্নার থাকবে, এবং সেই কর্নারে চাইলে আপনি আপনার যে কোনো আপনার তৈরি করা কোনো পণ্য বা যা কিছু আপনারা সেখানে নিয়ে আসতে পারবেন। এটা একটা ভালো উদ্যোগ। আমার মনে হয় আজকের এই প্রোগ্রামে এই জিনিসটা ছিল একটা বিশেষ প্রাপ্তি। সবাই অনেক ভালো থাকবেন। জি হাদি ভাই, আমি যেটা বলবো, এটা প্যান ভিশন প্রচার করতে পারবে কিনা, এখান থেকে দেখবেন পিলারে মাত্র ওখানে দেখা আছে যে ফ্যাসিস্টকে গালি দিয়ে ওখানে শব্দ আছে, বাংলাদেশের গ্রাফিতিগুলো দিয়ে মুছে দেওয়া হয়েছে। একটা মনে রাখবেন, বলা হচ্ছে এগুলো নাকি গালাগালি, মানে আপনারা যাকে সবাই মিলে শুদ্ধ কথা বলে, কোট আনকোট ভালো কথা বলে, সুশীল কথা বলে যে এই গণহত্যাকারীকে নামাতে পারেন নাই, আমাদের তরুণরা যে গালি দিয়ে তাকে নামিয়েছে সেটা গালি না, সেটাই আমাদের মুক্তির মহাকাব্য। তো আমি যে লাল জুলাই গানটা লিখেছিলাম, আপনারা জানেন যে আমি আপনাদেরকে অনুরোধ করে রাখছি কারো সুযোগ হলে যে ইনকিলাব মঞ্চ ফিচারিং লাল জুলাই এই আন্দোলনকে কেন্দ্র করে যে গানটা মানুষকে প্রচুর নাড়া দিয়েছে, একটা র্যাপ সং লাল জুলাই, এর মধ্যে দুটো লাইনে আমি আবার করে বলছি এই দেখে, কারণ অনেকে মনে করছে এগুলো গালাগালি। তা আমরা বলি, যেই কথা, যেই শব্দ
সব থেকে বড় গণহত্যাকারীকে নামায়, সেটাই পবিত্র শব্দ। তো এই গণহত্যার বর্ণনা দিতে 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 একটা পর্যায়ে আমরা বলেছিলাম যে মরার আগে আমারে আর কি দেখাইবা খোদা, কইতে পানো এই ডাইনিটা। তো এইটাকে অনেকে শ্লীল অশ্লীলের ব্যাখ্যা দিতে চায়। আমরা তাদেরকে মনে করিয়ে দেই যেই শব্দ গণহত্যাকারীর ভিত নড়িয়ে দেয় সেটাই সব থেকে শুদ্ধ শব্দ। শুদ্ধটা আমরা শান্তিনিকেতন শিখি না, শিখে মানুষের রক্তের মধ্য থেকে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।